আলটিমেটলি ওরা ওই জরপোখরিতে পৌঁছালো তখন কিন্তু মোটামুটি বিকেল হয়ে এসছে। গেস্ট হাউস থেকে বেরিয়ে ওরা বেশ কিছুটা হেঁটে চলে গেছে। সেই জঙ্গলগুলোর মধ্যে বেশ কয়েকটা কবর দেখা যাচ্ছে। রাতুল একটা সিগারেট বার করেছে, সিগারেটটাকে ও ধরাবে। দেশলাই কাঠিটা বার করে যতবার সিগারেটটাকে ধরাতে যাচ্ছে ততবার ওদের মনে হচ্ছে ওদের ঠিক মধ্যিখানটায় কেউ যেন দাঁড়িয়ে রয়েছে। পরিতোষ নাকি স্পষ্ট দেখতে পেয়েছে, মানে মুখ থেকে গলগল করে রক্ত পড়ছে, কপাল পুরো ফাটা। পরিতোষের দিকে তাকিয়েছিল এবং হাতছানি দিয়ে ওকে ডাকছিল। যখন ওরা ওই কবরখানাটার দিকে পৌঁছালো তখন ওরা একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেল। রাজ একটা কবরের ওপর ভাটু মুড়ে বাবু হয়ে বসে রয়েছে, মাথাটা এরকম নিচুর দিক করা, আর কনস্ট্যান্ট এরকমভাবে সামনে পিছনে শরীরটাকে দোলাচ্ছে। এবার যেই শুভজিৎ ওকে লক্ষ্য করে একটুখানি ঘাটটাকে ডান দিকে ঘুরিয়েছে, দেখছে বৈশাখী অদ্ভুত একটা মন ভার করার মতো একটা মুখ নিয়ে দাঁড়িয়ে অঞ্জনের দিকে তাকিয়ে রয়েছে এবং স্পষ্ট ওকে বলতে শোনা যাচ্ছে, আমাকে একা গেস্ট হাউসে রেখে তুই এভাবে চলে এলি, তোর কি একটুখানি মনটা খারাপ করলো না? নমস্কার দর্শক বন্ধুরা, ভূততন্ত্রে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। দেখতে দেখতে আমার এই চ্যানেলে 50তম এপিসোড চলে এলো। তাই খুবই ভয়ঙ্কর একটি ঘটনা, আজকের 50th এপিসোড খুব স্পেশাল একটা এপিসোড হতে চলেছে। তার কারণ এমন একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাবো যা আপনাদেরকে শিহরিত তো করবেই, কিন্তু আমি এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আজকের ঘটনাটা শোনবার পর এই যে ভয়ের রেশটা, এই রেশটা কিন্তু অনেকক্ষণ ধরে বা অনেক দিন ধরে আপনাদের থাকবে। তার কারণ যিনি আমাকে ঘটনাটা পাঠিয়েছেন, এটা ওনার সাথে আজ থেকে প্রায় 10-11 বছর আগে ঘটে, কিন্তু আজও এই ঘটনাটার কথা মনে করলে উনি কিন্তু শিহরিত হয়ে ওঠেন, উনি কিন্তু বেশ ভয় পান, বেশ আতঙ্কিত হয়ে পড়েন। এগুলো এখনও কিন্তু ওনার সাথে ঘটে চলেছে। আচ্ছা, ঘটনাতে তো আমরা যাব, কিন্তু তার আগে আপনাদের জন্য একটা বিশেষ ঘোষণা রয়েছে, একটু মন দিয়ে এই জিনিসটা শুনবেন। দেখুন, আপনারা জানেন যে প্রায় 6-7 মাস ধরে আমি এই ভূততন্ত্র চ্যানেল চালাচ্ছি। এখানে বিভিন্ন ঘটনা আমিও বলছি, পডকাস্টের মাধ্যমে অনেক গেস্ট এসে আপনাদেরকে ঘটনা শুনিয়েছেন। তা এবারে দেখুন, ভূততন্ত্রতে যে ঘটনাগুলো আমি বলি বা অন্যান্য যে সমস্ত অতিথিরা এসে বলেন, সেখানে তো আমরা মূলত ডার্ক এনার্জি বা একটু নেগেটিভ এনার্জিকে নিয়ে কথাবার্তা বলি, কারণ ঘটনাগুলোকে এমনভাবেই রিপ্রেজেন্ট করা হয় যার মাধ্যমে এটা পরিষ্কার যে এখানে যেই এন্টিটি বা এনার্জিদের কথা বলা হচ্ছে এগুলো হচ্ছে ডার্ক এনার্জি বা একটু নেগেটিভ এনার্জি। এইবার আমাদের এই এন্টায়ার যে ইউনিভার্স বলুন বা সৃষ্টি বলুন, যাই বলুন না কেন, এখানে যেরকম নেগেটিভিটি রয়েছে ঠিক তেমনভাবেই কিন্তু পজিটিভিটিও রয়েছে। অর্থাৎ নেগেটিভ এনার্জিকে নিয়ে যখন আমরা কথা বলবো তখন প্যারালালি কিন্তু সেখানে পজিটিভ এনার্জিও চলে আসবে। অর্থাৎ আমি এখানে ঈশ্বর, দেবদেবী এদের কথাই বলছি। এবারে আমাদের যে ধর্ম, সনাতন ধর্ম, এটা কিন্তু কোনো রিলিজিয়ান নয়, এটা একটা ধর্ম। ধর্ম আর রিলিজিয়ানের মধ্যে অনেক তফাৎ আছে, অনেক পার্থক্য আছে, মানে আকাশ পাতাল তফাৎ যাকে বলে তাই। রিলিজিয়ান কতগুলো রিটন ওয়ার্ডস, কতগুলো বইতে লেখা, কতগুলো ডগম্যাটিক বিলিফসের ওপরে দাঁড়িয়ে, কিন্তু ধর্ম ব্যাপারটার মধ্যে কিন্তু অনেক গভীরতা আছে, অনেক বেশি উদারতা রয়েছে, অনেক ডিপ নলেজের কিন্তু এখানে প্রয়োজন। এবার এই সনাতন ধর্ম সংক্রান্ত একটা নতুন চ্যানেল আমি ওপেন করেছি, যেটাতে আজকে রাতেই 9:30টার সময় একটা ভিডিও আসবে। আপনারা সম্প্রতি দেখেছেন যে বাংলাদেশের গাইবান্ধা জেলায় ওই রাম মূর্তি, শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণ নিয়ে একটা ঝামেলা লেগেছে এবং সেখানকার র্যাডিক্যালিস্ট যারা বা মৌলবাদী যারা,
বা একটু কট্টরপন্থী মুসলমান যারা, তারা এই মন্দির এই মূর্তি নির্মাণ কার্যে বাধা দিচ্ছেন, সেইটার প্রতিবাদে, প্রতিবাদ বললে ভুল হবে, সেইটার ওপর ভিত্তি করে আমি একটা ভিডিও বানিয়েছি। যেই ভিডিওটা আমার ওই সনাতন কথা বলে যে চ্যানেলটা, এই নতুন চ্যানেলটার নাম হচ্ছে সনাতন কথা। এখানে মূলত আমি এই সংক্রান্ত বিষয় নিয়েই আলোচনা করব, আমাদের ধর্ম নিয়ে, আমাদের পুরাণে যে সমস্ত ঘটনা বর্ণিত রয়েছে, আমাদের ধর্মে যেই পুরাণের যে কাহিনীগুলো, যেগুলোকে একটু গল্পের মোড়কে আপনাদেরকে বলা হবে, কিন্তু তার ভেতরকার যে সার মর্মগুলো, সেইগুলো অ্যাকচুয়ালি কী বলতে চাইছে, সেই নিয়ে আলোচনা থাকবে এই চ্যানেলটাতে। এক কথায় বলা যেতে পারে ধর্ম সংক্রান্ত চ্যানেল। এবার এখানে কবে কবে আপনারা ভিডিও পাবেন, সপ্তাহে একদিন করেই ভিডিও পাবেন, প্রত্যেক বৃহস্পতিবার ঠিক রাত্রি 9টায়, খুব ভালো করে টাইমটা শুনে নেবেন, প্রতি বৃহস্পতিবার ঠিক রাত্রি 9টায় আপনারা একটা করে ভিডিও এখানে দেখতে পাবেন। নতুন নতুন কোনো বিষয়ের ওপরে আমি বলবো, সেই ভিডিওগুলো আসবে। আপাতত আজকে মঙ্গলবার, আজকেই যখন আপনারা 9:30টার পর ওই চ্যানেলটাতে যাবেন, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে একটা নতুন ভিডিও পেয়ে যাবেন। সেই ভিডিওটাতে আমি আলোচনা করেছি যে আমরা এই যে সনাতনী, আমরা কারা, কেন আমাদের ধর্মকে সনাতন ধর্ম বলা হয়, ধর্মের কোনো প্রয়োজনীয়তা আছে কি না। অনেক সময় অনেকে দেখবেন বলবেন যে এগুলো অন্ধবিশ্বাস, এগুলো কুসংস্কার, মন্দির তৈরি করার কোনো দরকার নেই, মূর্তি তৈরি করার কোনো দরকার নেই, পুজো পার্বণের পেছনে এত ব্যয় করবার কোনো দরকার নেই। তা এগুলো কি ওনারা ঠিক কথাই বলেন? যুক্তি দিয়ে দেখতে গেলে তারাই কি ঠিক? বা মাঝে মধ্যে কিছু সেকিউলার বুদ্ধিজীবীরা আমাদের এই সনাতন ধর্ম, হ্যাঁ, বা আমাদের সনাতনীদেরকে টার্গেট করে কিছু বিদ্রুপাত্মক মন্তব্য তারা করেন, তা তারাই কি অ্যাকচুয়ালি দেখতে গেলে ঠিক? তাদের কথার মধ্যে কি যুক্তি আছে? সেইটা নিয়ে আমি একটা প্রথম ভিডিও আপলোড করেছি, আপনারা দয়া করে শুনবেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, যেরকম সাপোর্ট আপনারা আমার এই ভূততন্ত্র চ্যানেলের জন্য দিয়েছেন, যার কারণে আজকে আমি 50th এপিসোড অবধি এসে পৌঁছাতে পারছি আপনাদের সামনে, খুব আনন্দের সাথে, খুব কি বলবো, খুব সন্তুষ্টির সাথে আমি 50th এপিসোডটাকে আপলোড করতে পারছি, সেই সাহসটা যে পাচ্ছি, এটা তো আপনাদের জন্যই সম্ভব হলো। তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ, এই সনাতন কথাকে আপনারা এই একই রকম আদর দেবেন, একই রকম কি বলবো ভালোবাসা দেবেন, একই রকম অনুপ্রেরণা দেবেন, যাতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে ওই চ্যানেলটাতেও আসতে পারি। তাহলে আর দেরি করব না, আমি সরাসরি চলে যাচ্ছি আমার আজকের ঘটনাতে। আজকের ঘটনাটা আমাকে পাঠিয়েছেন শুভজিৎ ভৌমিক নামে এক ভদ্রলোক। তিনি থাকেন হচ্ছে ব্যাঙ্গালোরে থাকেন কর্মসূত্রে, কিন্তু ওনার আসল বাড়ি হচ্ছে সোদপুর। এবার এই শুভজিৎবাবু, ইনি 2012 সালে ইঞ্জিনিয়ারিং পাশ করেন। শিলিগুড়িতে উনি পড়াশোনা করতেন কোনো একটা ইঞ্জিনিয়ারিং কলেজে, সেখান থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেন এবং তিনি চাকরিও পেয়ে যান। এবং ওনার ওই ইঞ্জিনিয়ারিং কলেজে যে বন্ধুদের গ্রুপটা ছিল, সেই গ্রুপের অনেকেই বিভিন্ন কোম্পানিতে চাকরি পায় এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে পড়েন। উনি চলে যান ব্যাঙ্গালোরে। এবার উনি তো কর্মজীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। 2-3 বছর কাটবার পর 2015 সালে উনি জানতে পারেন যে ওনাদেরই বন্ধুদের গ্রুপে আশিস নামে একটি ছেলে রয়েছে, যার বিয়ে হতে চলেছে। 2015 সালে তার বিয়ে হবে। এবার এটা উনি জানতে পারলেন কিভাবে? এই আশিস নিজে থেকেই ওনাকে ফোন করেন এবং ফোন করে তার বিয়েতে আমন্ত্রণ জানান। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এই শুভজিতের যে বন্ধুদের গ্রুপ, সেই গ্রুপের ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল, কিন্তু আশিস বলে যে এই বন্ধুটা, এ কিন্তু শিলিগুড়িতেই থাকতো। এ ওই কলেজ থেকেই কিন্তু পাশ করে, ইঞ্জিনিয়ারিং পাশ করে এবং ইলেকট্রিসিটি বোর্ডে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে সে নিযুক্ত হয়। সরকারি চাকরি, ভালোই মাইনে করি। তা উনি কি করেন, ওই আশিস কি করে, এই শুভজিৎকে ফোন করে জানায় যে 2015 সালে ওর বিয়ে হচ্ছে, উনি যেন, মানে শুভজিৎ যেন সেই বিয়েতে অবশ্যই আসে। প্লাস এটাও আশিস বলে যে ওদের যে বন্ধুদের গ্রুপটা, সেই বন্ধুদের গ্রুপের আরও অনেককেই কিন্তু বলা হচ্ছে সেই বিয়েতে। এবার কারা কারা এই বিয়েতে আমন্ত্রিত, সেই ব্যাপারটা আপনাদেরকে একটুখানি বলে রাখা দরকার, কারণ এদেরকে ঘিরেই কিন্তু ঘটনাটা। কীরকম? শুভজিৎ সে তো আমন্ত্রিত ছিলই আশিসের বিয়ে।
এবার আমন্ত্রিতদের মধ্যে আর যারা যারা ছিল, একজনের নাম হচ্ছে রাতুল, একজনের নাম হচ্ছে অঞ্জন, অঞ্জনের একটি গার্লফ্রেন্ডও ছিল যার নাম হচ্ছে বৈশাখী, সেও আমন্ত্রিত, একজনের নাম হচ্ছে পরিতোষ, একজনের নাম রাজ, একজনের নাম অরিজিৎ। তো অল টোটাল এই কজন বিয়েতে আমন্ত্রিত, এরা যাবে। আচ্ছা, এই যে বন্ধুদের কথাগুলো আমি বললাম, এদের মধ্যে এই শুভজিতের যে গার্লফ্রেন্ড, এরাও কিন্তু ওই শিলিগুড়িতেই থাকতো। এইবার রাতুল বলে যে ছেলেটি ওদের গ্রুপে, সে একটা প্রস্তাব রাখলো। প্রস্তাবে সে বলল যে দেখ, আমরা তো আশিসের বিয়ে উপলক্ষে আসছি, এবার আমরা যদি আরও কটা দিন আগে আসি, 3-4 দিন কি দিন 5 আগে আমরা একটু শিলিগুড়িতে যদি আসি, তাহলে ওর বিয়েটাকে অ্যাটেন্ড করার আগে আমরা আশপাশে কিছু জায়গা আমরা একটু ঘুরে দেখতে পারি। সেই জায়গাগুলোকে ঘুরে তারপরে আশিসের বিয়েটাকে আমরা অ্যাটেন্ড করব, করে তারপর যে যার শহরে ফিরে যাব। তা কোথায় যাওয়া যায়? সবাই মিলে একটা প্ল্যান করলো যে জরপোখরি নামে একটা জায়গা, সেইখানে ওরা যাবে, সেখানে 2 রাত্রি কাটাবে, সেখান থেকে ওরা চলে যাবে দার্জিলিং, দার্জিলিংয়ে 2 নাইট স্টে করবে, করে আবার দার্জিলিং থেকে ব্যাক টু শিলিগুড়ি, আশিসের বিয়ে অ্যাটেন্ড করবে 3-4 দিন ধরে, তারপরে যে যার শহরে ফিরে যাবে। খুবই লিউক্রেটিভ, খুবই ভালো একটা প্ল্যানিং ঘোরার জন্য। তা সকলেই এই প্রস্তাবে রাজি হয়ে গেল। এবার নির্ধারিত দিনে সবাই পৌঁছালো কিন্তু শিলিগুড়িতে। শিলিগুড়িতে গিয়ে প্রথমে ওরা আশিসের বাড়িতে ঢুকলো, সেখানে একটু ফ্রেশ হলো, ব্রেকফাস্ট করলো, করে একটা গাড়ি বলা ছিল, সেই গাড়ি করে ওরা জরপোখরির দিকে রওনা হলো। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, এই যে ট্রিপটা ওরা করছে, এই ট্রিপে কিন্তু আশিসও ওদের সঙ্গে জয়েন করেছিল ইনিশিয়ালি। তবে ওর প্ল্যানিংটা ছিল যে জরপোখরিতে একটা রাত্রি কাটাবে, কাটিয়ে তার পরের দিন ও আবার শিলিগুড়ি ব্যাক করে আসবে, কারণ ওর সামনেই বিয়ে আছে, ও এতগুলো দিন বাইরে কাটাতে পারবে না। বাকিরা একটু ঘোরাঘুরি করে দার্জিলিংয়ের সাইডটা ঘুরে তারপরে বাকিরা আবার শিলিগুড়িতে আসবে, এরকম একটা প্ল্যানিং ওদের হয়েছিল। এইবার ওরা তো জরপোখরির দিকে রওনা দিল। যাওয়ার পথে একটা বাজার থেকে ওরা প্রচুর পরিমাণে খাসির মাংস কিনলো, প্রচুর মশলাপাতি, রান্নার যে সমস্ত বিভিন্ন সরঞ্জাম যেগুলো লাগে রান্নার ক্ষেত্রে, মশলাপাতি, গুঁড়ো হলুদ, এগুলো সমস্ত কিছু কিনলো। কারণ যে গেস্ট হাউসটাতে ওরা যাচ্ছে, ওখানে যিনি কেয়ারটেকার, তিনি রান্নাবান্না সব করে দেবেন, বাজারটা ওরা করে নিয়ে যাচ্ছে। আর যেহেতু ওখানে আশপাশে আর কোনো বাজার সেইভাবে পাবে না, তাই জন্য সব একবারে কিনে নিয়ে ওরা উঠছে। এবার জরপোখরি যাওয়ার পথে সুখিয়াপোখরি নামে একটা জায়গা পড়ে, সেখানে পৌঁছাতে মোটামুটি দুপুর হয়ে যায়। বন্ধুবান্ধবরা মিলে খুব হই হুল্লোড় করতে করতে গেছে। ওরা ওই সুখিয়াপোখরিতে লাঞ্চটাও সেরে নিল, তার কারণ এরপরে মানে জাস্ট গেস্ট হাউসে ঢুকেই তো আর ওরা রান্নাবান্না করার কথা বলতে পারবে না, একটু টাইমও লাগবে, খিদেও পেয়েছে, তাই লাঞ্চটা ওরা বাইরেই করে নিল। নিয়ে যখন আলটিমেটলি ওরা ওই জরপোখরিতে পৌঁছালো, তখন কিন্তু মোটামুটি বিকেল হয়ে এসছে, প্রায় বিকেল হয়ে এসছে, মানে 3:30-4টে এরকম বাজে। এইবার এই যে গেস্ট হাউসটা, এটা একটা সরকারি গেস্ট হাউস, এটা চট করে বুকিং পাওয়া যায় না। কিন্তু ওই যে আশিস বলে যে ছেলেটি যার বিয়ে হচ্ছে, সে যেহেতু একটা সরকারি চাকরি করতো, তাই ও কিন্তু ওর প্রভাব খাটিয়ে, ওর সোর্স খাটিয়ে ব্যবস্থাটা করে দিয়েছিল, বুকিংটা করে দিয়েছিল এদের থাকার জন্য। এবার গেস্ট হাউসের পরিবেশটা কিন্তু খুবই মনোরম একটা পরিবেশ, খুবই ভালো পরিবেশ, এবং অনেকটা কম্পাউন্ড জুড়ে গেস্ট হাউস। আর গেস্ট হাউসের ভেতরে গেটের ঠিক পাশটাতে একটা ছোট্ট হনুমানজির মন্দির কিন্তু ওখানে অবস্থান করছে। এবারে প্রত্যেকে গেস্ট হাউসে পৌঁছে একটু ফ্রেশ ট্রেশ হয়ে বলল যে আমরা একটু এদিক সেদিক একটু, মানে যতক্ষণ দিনের আলো আছে, একটু পাহাড়ি রাস্তা একটু ঘুরে দেখব। পাইন বনে ঘেরা, মানে গেস্ট হাউসের চারপাশটা কিন্তু পাইন বন, অদ্ভুত রকমের একটা নির্জনতা ওখানে বিরাজ করছে, কিন্তু সেই নির্জনতার মধ্যেও একটা আলাদা রকমের সৌন্দর্য রয়েছে, মানে যেটা ঠিক ভাষায় প্রকাশ করা যায় না। যাই হোক, এইবার ওরা যখন ওই হাঁটবার জন্য একটুখানি বেরোচ্ছে, তখন গেস্ট হাউসের যিনি কেয়ারটেকার, ছেলেটার নাম হচ্ছে সুশীল, তা সুশীল ওদেরকে বলছে যে দেখুন, আপনারা যাচ্ছেন যান, কিন্তু অন্ধকার নামার আগে কিন্তু আপনাদের গেস্ট হাউসে ঢুকে পড়তে হবে। অন্ধকার যখনই নেমে যাবে, আপনারা কিন্তু আর ওই পাইন বন বলুন বা ওই পাহাড়ি রাস্তা বলুন, ওই সমস্ত জায়গায় খুব একটা কিন্তু ঘোরাঘুরি করবেন না। তা সবাই একটুখানি অবাক হয়ে গিয়ে জিজ্ঞাসা করলো যে কেন এই সতর্কবার্তা, কেন এরকম বলা হচ্ছে। তা তখন সুশীল একটু আমতা আমতা করতে লাগলো,
নিয়ে অবশেষে সে বলল যে না দেখুন সামনে তো ঘন জঙ্গল, অনেক সময় লেপার্ড এখানে বেরিয়ে টেরিয়ে আসে, তা আপনারা বেশি দেরি করবেন না, আপনাদের সুরক্ষার কথা ভেবেই আমি এই বারণটা করলাম। ঠিক আছে, তা ওরা ওইটুকু শুনে নিয়ে ওরা গেছে হাঁটতে। চারিদিক নির্জন হয়ে আসছে, শুধুমাত্র পাখির ডাক ছাড়া আর কোনো রকম আওয়াজ কিন্তু শোনা যাচ্ছে না। এবার মানে গেস্ট হাউস থেকে বেরিয়ে ওরা বেশ কিছুটা হেঁটে চলে গেছে, গিয়ে দেখছে যে পাহাড়ের যে মানে পাহাড়ি রাস্তার দুপাশে যে পাইনের জঙ্গল, উঁচু উঁচু মাথা উঁচু করে দাঁড়ানো সব পাইনের গাছ, সেই জঙ্গলগুলোর মধ্যে বেশ কয়েকটা কবর দেখা যাচ্ছে, বেশ কয়েকটা কবর। হাতে গোনা খুব বেশি হলে 15-20টা হবে, কিন্তু রাস্তার দুধারে পাইন বনের একদম মধ্যে কবরগুলো কিন্তু রয়েছে। ওরা এই রাস্তাটা ধরেই কিন্তু গাড়িতে করে এসছিল, তখন কোনো কারণে কবরটা মানে কবরগুলো ওরা দেখতে পায়নি, এখন এই কবরগুলো ওদের নজরে পড়ছে। এইবারে এই যে বন্ধুদের গ্রুপটা গেছে, এদের মধ্যে রাজ আর অরিজিৎ বলে যে ছেলেটা, এরা কিন্তু একটু কি বলবো, কোনো কিছুই মানবো না, সব কিছুকে একটুখানি ক্যাজুয়ালি নেব, হ্যাঁ, এই রকম একটা ব্যাপার ওদের মধ্যে কিন্তু ছিল। তা ওরা তখন ওই কবরের আশপাশটায় দাঁড়িয়ে একটুখানি ছবি তোলা এই ব্যাপারগুলো করতে শুরু করেছিল। এবার অঞ্জনের যে গার্লফ্রেন্ড বৈশাখী, ওই বৈশাখী এবার এদেরকে বারণ করতে শুরু করলো, কারণ ও কিন্তু একটু ভীতু প্রকৃতির একটু মেয়ে, ওর একটু ভয়ই লাগছিল এই কবরগুলোর মধ্যে দাঁড়িয়ে থাকতে। তা ও তখন বারবার করে রাজ আর অরিজিৎকে বারণ করছে যে তোরা এখানে এরকম করবি না, এখান থেকে এক্ষুনি চল, আমার আর এখানে দাঁড়াতে ভালো লাগছে না, আমরা এক্ষুনি গেস্ট হাউসের মধ্যে ঢুকে যাব, ইত্যাদি ইত্যাদি এরকম নানান রকম বলতে শুরু করে। তা তখন ওই রাজ বলে যে ছেলেটি, সে বলছে যে দেখ আমরা তো থাকি শহরে, শহরাঞ্চলে তো এরকম পরিবেশ আমরা চট করে পাবো না, এরকম পাইনে মানে পাইনের বন, তার মধ্যে এরকম ছোট ছোট হ্যাঁ গোর দেওয়া রয়েছে, হ্যাঁ, তাই এরকম তো আমরা চট করে পাবো না, তা এখানে একটুখানি টাইমটা স্পেন্ড করি, এখনও তো অন্ধকার সেভাবে নামেনি, আমরা আটটু বাদেই না হয় ঢুকে যাব হোটেলের মধ্যে, ওই গেস্ট হাউসের মধ্যে। কিন্তু বৈশাখী কোনোভাবেই কারোর কথা শুনছে না, ও কিছুতেই আর ওখানে দাঁড়াবে না, ওর মাথার মধ্যে বারবার করে ওই সুশীলের শোনানো সতর্ক বার্তা সেইগুলো কিন্তু খেলে বেড়াচ্ছে। তা যাই হোক, ওর জেদের কাছে সবাইকেই মাথা নত করতে হলো, সবাই আবার গেস্ট হাউসের দিকে ফিরে গেল। এবারে যখন ওরা গেস্ট হাউসে ফেরত যাচ্ছে, এই শুভজিৎ আর ওদের গ্রুপে আরেকটা ছেলে রাতুল, মানে যে আর কি এই পুরো ট্রিপটাকে প্ল্যান করেছিল, ওরা একটু পিছিয়ে গেছে। রাতুল একটা সিগারেট বার করেছে, সিগারেটটাকে ও ধরাবে, আর শুভজিতেরও একটু সিগারেটের নেশা আছে। তা ওরা দুজনেই সিগারেট বার করে জ্বালাতে যাচ্ছে। এবার রাতুল দেশলাই কাঠিটা বার করে যতবার সিগারেটটাকে ধরাতে যাচ্ছে, ততবার ওদের মনে হচ্ছে, মানে রাতুল আর শুভজিৎ দুজনেরই এই ব্যাপারটা মনে হয়েছে যে ওদের ঠিক মধ্যিখানটায় কেউ যেন দাঁড়িয়ে রয়েছে। একটা ঠান্ডা হাওয়া বারবার করে এসে সিগারেটটাকে নিভিয়ে দিচ্ছে, এবং এই যে ঠান্ডা হাওয়া, এটা কিন্তু বাকি যে চারপাশে যে একটা ঠান্ডা ঠান্ডা একটা শীতল অনুভূতি, সেইটার থেকে কিন্তু একদমই আলাদা। কারণ ওরা যেই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে, ওই জায়গাটা একটু বেশি মাত্রায় ঠান্ডা, বা একটু বেশি মাত্রায় একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এবং ওদের মাঝখানে একটা অদৃশ্য দেওয়ালের মতো কিছু একটা দাঁড়িয়ে রয়েছে। এই অনুভূতিটা কিন্তু ওদের খুব পরিষ্কারভাবে হচ্ছিল। তা এইটা বেশ কয়েকবার হওয়ায় ওরা আর সিগারেটটা ধরাতে পারল না। পকেটে যখন ওরা ওই সিগারেটের প্যাকটা রাখতে যাচ্ছে, তখন দেখতে পাচ্ছে যে বাকিরা মানে অনেকটা এগিয়ে প্রায় গেস্ট হাউসের কাছাকাছি পৌঁছে গেছে, ওরাই ওই পাইন বনের মধ্যে দাঁড়িয়ে এবং ওই কবরগুলোর আশেপাশেই ওরা দাঁড়িয়ে রয়েছে। তা এইটা দেখে রাতুল এবং শুভজিৎ দুজনেরই একটু ভয় লাগলো। ওরা পা চালিয়ে আবার গেস্ট হাউসের দিকে ফিরে যায়। সেই রাতে ওরা অনেক আনন্দ ফুর্তি করে। রাতে মানে সন্ধ্যাবেলাটায় বনফায়ারের একটা ব্যবস্থা করা হয়েছিল, খাওয়া দাওয়া, হালকা একটুখানি অ্যালকোহল কনজামশন, যা হয় আর কি বন্ধুরা একসাথে আউটিংয়ে গেলে। তো সেগুলো সবই ওরা করলো, করে এবার রাতে শুতে যাওয়ার পালা। রাতে কিন্তু বেশ কিছু ভয়ানক ঘটনা ওদের ওই গেস্ট হাউসটাতে ঘটে। কীরকম ঘটে? শুভজিৎ আর পরিতোষ বলে যে ছেলেটা, ওদের গ্রুপের আর একটা ছেলে, ওরা একটা আলাদা রুম নিয়েছিল। ওই রুমটাতে ওরা দুজনেই শোবে রাত্রিরে। এবার রুমটার লাগোয়া একটা বারান্দা মতো আছে। শুভজিৎ ওর ঘরের মধ্যে মানে বিছানায় জাস্ট শুয়েছে, আর পরিতোষ তখনও বারান্দায় দাঁড়িয়ে রয়েছে।
এবার কিছুটা সময় যাওয়ার পর হঠাৎ করে শুভজিৎ শুনতে পাচ্ছে যে পরিতোষ চিৎকার করে ওকে ডাকছে। এবারে কি হলো ব্যাপারটা, ও ছুটে চলে গেল বারান্দায় গিয়ে দেখছে যে পরিতোষ কিছু একটা দেখে প্রচণ্ড রকমের ভয় পেয়েছে মনে হলো। তা কি দেখেছে, তা পরিতোষ বলছে যে জানি শুভজিৎ, আমি স্পষ্ট দেখতে পেলাম এই যে সামনের লনে যে আলো টালোগুলো জ্বলছে, সত্যি আলো তখন জ্বলছিল, চেয়ারগুলো তখনও পাতা রয়েছে, ওরা এতটা সময় ধরে ওই লনে বসেই বনফায়ার করেছে, চেয়ার টেয়ারগুলো এখনও পাতা, আগুনটা এখনও জ্বলছে। তা বলছে যে ওই আলোতে পরিতোষ নাকি স্পষ্ট দেখতে পেয়েছে যে মেন গেটটা, মানে গেস্ট হাউসটাতে ঢোকার যে মেন গেটটা, তার বাইরে দুজন দাঁড়িয়েছিল, একজন পুরুষ একজন মহিলা, এবং তাদের মুখের চেহারা বীভৎস, মানে মুখ থেকে গলগল করে রক্ত পড়ছে, কপাল পুরো ফাটা, হ্যাঁ, এবং তারা অদ্ভুত দৃষ্টিতে নাকি ওই পরিতোষের দিকে তাকিয়েছিল এবং হাতছানি দিয়ে ওকে ডাকছিল। এবার যখনই পরিতোষ ভয়ে পেয়ে গিয়ে শুভজিতের নাম ধরে ডাকে, চিৎকার করে উঠে ডাকে, তখনই ওরা কিন্তু সিম্পলি অদৃশ্য হয়ে যায় এবং গেটের বাইরে যে ঘন পাইনের বন, অন্ধকারে ঘন একদম পাইনের বন, সেই জঙ্গলের মধ্যে, সেই অন্ধকারের মধ্যে ওরা কিন্তু মিলিয়ে যায়, আর ওদেরকে দেখা যায় না। তা এবার শুভজিৎ প্রথমটায় এই ব্যাপারটাকে খুব লাইটলি, খুব হালকাভাবে নেয়। সে পরিতোষকে একটু ঠাট্টাই আর কি করে বলে যে হ্যাঁ বুঝতে পেরেছি, ওই অ্যালকোহল কনজামশনটা একটুখানি বেশি হয়ে গেছে, একটু পেটে বেশি পড়ে গেছে, বন্ধুদের যেরকম হয় ইয়ার্কির ভাষা, একটা আলাদা ভাষা থাকে তো, তা সেই ভাষাতেই ও কথা বলল যে পেটে একটুখানি বেশি পড়ে গেছে, তাই জন্য ভুলভাল বকছিস, ওই সবকে পাত্তা দেওয়ার কিছু নয়, চল শুয়ে পড়বি চল। তা ঠিক আছে, ওরা ঘুমাতে চলে গেল। ঘুম চলেও এলো, এমন না যে ঘুমের ব্যাঘাত ঘটেছে বা কিছু, কিন্তু অনেকটা সময় পার হওয়ার পর, আরও অনেক বেশি রাতে, তখন সম্ভবত 1:30 কি 2 বাজবে, ওদের হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়, মানে পরিতোষ এবং শুভজিৎ দুজনেরই ঘুম ভেঙে যায় একসাথে। ঘুমটা ভেঙে গিয়ে ওরা শুনতে পাচ্ছে একটা কান্নার আওয়াজ, মহিলা কণ্ঠের কান্নার আওয়াজ, এবং কিছুক্ষণ মন দিয়ে শোনবার পর ওরা বুঝতে পারল যে এই আওয়াজটা, এই কান্নার আওয়াজটার কারণ নয়, বৈশাখীর, অর্থাৎ বৈশাখী বলে যে মেয়ে, যে অঞ্জনের গার্লফ্রেন্ড, প্রেমিকা, তারই কান্নার আওয়াজ, সেই যে কাঁদছে সেটা বোঝা যাচ্ছে। কি হলো ব্যাপারটা, এবার অঞ্জন আর বৈশাখী আলাদা একটা রুমে ছিল, ওরা সেখানে গেল, দরজা খুলে ওই রুমটার দিকে গেল, গিয়ে দেখছে যে ওই রুমের মধ্যে বাকি বন্ধুরাও দাঁড়িয়ে রয়েছে, তাদের মধ্যে রাজ আর অরিজিৎ একটুখানি মুখ টিপে টিপে হাসছে, আর এইদিকে বিছানার ওপর বৈশাখী রীতিমতো অঞ্জনকে জাপটে ধরে রয়েছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, আর বারবার করে বলছে যে আমি এই গেস্ট হাউসে আজকের রাতটাই শেষ রাত, আগামীকাল সকাল হওয়ার সাথে সাথেই আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাব, আমি এখানে আর একটা রাত্রিও কাটাতে পারবো না। এবারে কেন এই কথাটা বলছে জিজ্ঞাসা করা হলো ওকে, শুভজিৎ জিজ্ঞাসা করলো। তা তখন বৈশাখী বলছে যে ওর একবার ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে যাওয়ার পর ও ওয়াশরুমে গেছে, ওয়াশরুম থেকে ফেরার পর, মানে যখন ও ফিরছে আর কি, ফার্দার শুতে আসছে, তা অঞ্জন তখন বিছানায় শুয়ে ঘুমিয়েই রয়েছে। তা ও যখন বিছানার দিকে আসছে, ওর কি একটা মনে হলো, জানলা যেটা ছিল সেই জানলার পর্দাটা ও একটুখানি ফাঁক করে। এবার ফাঁক করার পর ওটা হচ্ছে, মানে ওই জানলা দিয়ে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে এই গেস্ট হাউসের একদম পিছন দিকটা। তা ফাঁক করার সাথে সাথে ও দেখতে পায় যে বাইরের পাঁচিলের ঠিক ওপরটায় একটা মাথা, কোনো একজন ব্যক্তির মাথা, সেটা দেখা যাচ্ছে। সেই তার মুখের চেহারা খুবই ভয়ঙ্কর একটা মুখের চেহারা, এবং সে মানে একটা হাত বাড়িয়ে অ্যাজ ইফ যেন বৈশাখীকে ডাকছে তার কাছে, এরকম একটা তার ভঙ্গি কিন্তু ছিল। এইটা দেখে বৈশাখী মারাত্মক রকমের ভয় পেয়ে যায়, ও চিৎকার করে অঞ্জনকে ডাকে, পর্দাকে আবার ও সরিয়ে দেয়, বন্ধ করে দেয়, পর্দা দিয়ে ঢেকে দেয় জানলাটা নিয়ে। তারপরে এই কান্নাকাটি, এই চিৎকার, যেই চিৎকারটা শুনে বাকিদের ঘুমটা ভেঙে যায়। তো এবার কী আর করা যাবে, রাতটা তো কাটাতেই হবে। তা তখন সবাই যে যার ঘরের দিকে চলে যাচ্ছে। তা তখন এই পরিতোষ শুভজিৎকে বলছে যে দেখ, অন্য কোনো সময় হলে হয়তো আমি বিশ্বাস করতাম না, কিন্তু আমি জানি বৈশাখী খুব একটা মিথ্যা কথা বলছে না, কারণ আমাদের রুমের লাগোয়া বারান্দাটাতে দাঁড়িয়েও
আমার কিন্তু এরকমই একই ধরনের একটা কিন্তু অভিজ্ঞতা হয়েছিল, যেটাকে আমি কিন্তু অস্বীকার করতে পারি না, কারণ যেটা হয়েছে আমি কিন্তু নিজের চোখে দেখেছি। যাই হোক, এবার সেই রাতটা কোনো মতে কাটলো। এবার একবার ঘুমের ব্যাঘাত হলে তো আর ঘুম সহজে আসতে চায় না। তাও শুভজিৎরা একটু ভোরের দিকে চোখটা লেগে এসছিল। তারপরেও একটা অদ্ভুত ব্যাপার হয়, সেটা হচ্ছে যে বাংলোর মানে গেস্ট হাউসের চারপাশে শুভজিতেরও মনে হয়েছে, এটা পরিতোষেরও মনে হয়েছে যে কেউ একজন মানে পায়ে শিকল পরানো অবস্থায় কেউ যদি মাটিতে সেই শিকলটাকে ঘষতে ঘষতে নিয়ে হাঁটতে থাকে, তখন যেরকম একটা আওয়াজ হয় ঠিক সেরকম একটা আওয়াজ কিন্তু ওদের রুমের আশপাশটাতে হচ্ছিল, এরকম একটা সাউন্ড কিন্তু ওরা পায়। এবার সেই দিন সকালে ঘুম ভাঙতে প্রত্যেকেরই একটুখানি দেরি হয়, যেহেতু রাতে একটা ব্যাঘাত ঘটে। তাও মোটামুটি 9:30 থেকে 9:45-র মধ্যে সবাই উঠে পড়ে। আশিস ফিরে যায় শিলিগুড়িতে। এবার দিনের আলো ফুটবার পর দেখবেন দিনের আলোর একটা মহিমা আছে, একটা আলাদা রকম কি বলবো, একটা মাহাত্ম্য আছে, একটা শক্তি আছে বলা যেতে পারে। আপনারা যতই ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম জায়গায় থাকুন না কেন, দিনের আলো একবার ফুটলে পরে সেই জায়গাটাকে কিন্তু সম্পূর্ণরূপে স্বাভাবিকই মনে হয়। এবং ওরা যেই জায়গাটাতে ছিল রাতের বেলায়, যেটা খুবই ভয়ঙ্কর একটা স্থান মনে হচ্ছিল, দিনের আলো ফুটবার পর চারদিকের যে পাইন বন, দূরের পাহাড়, মানে পুরো পরিবেশটাই একদম অন্যরকম, একদম বদলে গেছে। এমনকি বৈশাখী যে রাত্রির বেলায় ওই রকম ঘটনা ওর সাথে ঘটার ফলে ও প্রচণ্ড রকম ভয় পেয়েছিল, সেও পর্যন্ত কিন্তু এই সকালের আলোয় চারিদিকের যে সৌন্দর্য দেখে সেও কিন্তু বাকরুদ্ধ হয়ে যায় এবং এই গেস্ট হাউস ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া, হ্যাঁ, এটা ক্যান্সেল করে দেওয়া, এই ব্যাপারটা কিন্তু আর ও রিপিট করে না। এবার সবাই বেরোনোর আগে একবার সবাই মিলে বসে ব্রেকফাস্ট করছে। তো গতকালের ইনসিডেন্ট নিয়ে যা হয় একটু বন্ধুবান্ধবদের মধ্যে হাসাহাসি, বৈশাখীর পেছনে লাগা, এই ব্যাপারগুলো একটু একটু হলো, কিন্তু তারপর আবার সব কিছুই নর্মাল। বৈশাখীও তখন নর্মাল হয়ে গেছে। আশিস ফিরে গেল শিলিগুড়িতে। আর ওরা সারাদিন কি করবে, হোটেলে তো আর বসে থাকা যায় না। ওরা কি করলো, তিনচুলে বলে একটা জায়গা আছে, সেই জায়গাটায় ওরা গেল সাইট সিইং করতে। ওই দিকে ঘুরে টুরে আবার বিকেল মানে মোটামুটি 3:30 থেকে 4টের মধ্যে আবার ওরা গেস্ট হাউসে ফেরত চলে আসে। এইবার সেই রাতে গেস্ট হাউসে ওদের প্রত্যেকের সাথে এমন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে, যেটা কিন্তু কল্পনারও বাইরে। কীরকম ঘটনাটা ঘটে সেটা এবার আমি আপনাদেরকে বলি। সেদিন সন্ধ্যাবেলায় আবার ওরা যথারীতি নিয়ে বসেছে, ড্রিঙ্কস খাবার দাবার নিয়ে বসেছে। এবার মোটামুটি ওই 6টা কি 6:30 এরকম সময় নাগাদ ওদের গেস্ট হাউসে দুজন অপরিচিত ব্যক্তি এসে উপস্থিত হন এবং কেয়ারটেকার সুশীল তার সাথে ওরা একটু কথাবার্তা বলেন। এবার সুশীল এই শুভজিৎদের গ্রুপকে জানায় যে এরা স্থানীয় বাসিন্দা, কিছু দূরের একটা শহর থেকে এসছে, পাহাড়ি জায়গা থেকে। তা এদের পরিবারের কারোর একটা বিয়ে আছে সামনে, এই গেস্ট হাউসটাকে সম্ভবত ওরা ভাড়া নিয়েছে, তাই এই জায়গাটাকে একটুখানি সার্ভে করতে এসছে, একটু রেকি করতে এসছে আর কি। তা ঠিক আছে, করুক, ওরা পারমিশন দিয়ে দিল। ওরা ঘুরলো, ওই স্থানীয় দুই লোক, হ্যাঁ, ওরা ঘুরে টুরে দেখলো। এবার শুভজিৎরা খাবার দাবার খাচ্ছিল, সেই খাবার ওদেরকে অফার করা হলো। তা ওই ওনারা বললেন যে না, আমরা এখন খাবো না, এখানে বেশি দেরি করা যাবে না, কারণ রাত্রির বেলায় কিন্তু এর পরিবেশ খুবই ভয়ঙ্কর হয়ে থাকে, আপনারাও একটু সাবধানে থাকবেন। কাছেই যে গোরস্থানটা রয়েছে পাইন বনের মধ্যে, সেই কবরখানাটা কিন্তু রাতের বেলায় বেশ বীভৎস হয়ে ওঠে, তাই আপনারা একেবারেই কিন্তু ওই দিকটাতে যাবেন না। এই বলে ওরা চলে গেল। এবার আমি আগেই বলেছি যে ওদের গ্রুপের মধ্যে রাজ আর অরিজিৎ নামে যে ছেলে দুটো, তাদের কিন্তু এই সব ব্যাপারগুলো নিয়ে কোনো রকম বিশ্বাস নেই, কোনো রকম মাথা ব্যথা নেই, এগুলোকে ওরা একদমই ক্যাজুয়ালি নেয়, এগুলোতে কোনো রকম বিলিভ ওরা করে না। তা ওরা এবার এই কবরখানাটা নিয়ে নানান রকম বিদ্রুপাত্মক মন্তব্য করতে লাগলো। করতে করতে আলটিমেটলি ওরা একটা ভয়ঙ্কর কথা বলল যে ঠিক আছে, আমরা প্রমাণ করব যে ওই কবরখানাটাতে কিছুই নেই, সবটাই মানুষের মনের ভুল। চল, আমরা গতকাল তো আমরা গেস্ট হাউসের মধ্যে বসেই ড্রিঙ্ক করেছি, বনফায়ার করেছি, ফিস্টের মতো করেছি, আজকে আর এখানে না বসে চল আমরা এই সমস্ত খাবার দাবারগুলো নিয়ে ওই গোরস্থানের মধ্যেই আমরা যাব, ওই কবরখানার মধ্যেই আমরা যাব, ওখানে কবরগুলোর মধ্যে বসে আমরা ড্রিঙ্কও করব,
আমরা মাংসও খাবো। ভাবুন কীরকম ধৃষ্টতা, কীরকম দুঃসাহস হলে, হ্যাঁ, আর মানে ওই বলে না যে বিনাশকালে বিপরীত বুদ্ধি, হ্যাঁ, তো তাই হয়েছিল ওদের সঙ্গে। তা এইবার ওরা অর্বাচীন হতে পারে, ওদের মাথায় একটু বুদ্ধিশুদ্ধি কম থাকতে পারে, ওরা হঠকারী হতে পারে, কিন্তু গ্রুপের বাকিরা কিন্তু তা ছিল না। শুভজিৎ এবং ওর অন্যান্য যে সমস্ত বন্ধুবান্ধবরা ছিল, বৈশাখী, তারা প্রত্যেকেই বলল যে না, এটা কখনোই করা যাবে না, আমরা তো করবই না, তোদেরকেও করতে দেবো না, ইত্যাদি ইত্যাদি। এই করতে করতে বন্ধুদের মধ্যে একটা তর্ক বিতর্ক লেগে গেল। রাজ আর অরিজিৎ কবরখানায় গিয়ে বসে ড্রিঙ্কও করবে, মাংসও খাবে, আর এরা কিছুতেই সেটাতে রাজি হচ্ছে না। তা তখন আলটিমেটলি অরিজিৎ বেশ বিরক্ত হয়ে উঠে বলল যে তোরা হচ্ছিস একটা ভিতুর ডিম, এরকম পরিবেশ, এইরকম একটা সুযোগ, এইগুলো তো চট করে কোথাও পাওয়া যায় না। কালকে তো তোরা এখানে বসেই বনফায়ার করলি, আবারও তো আমরা পরের দিন দার্জিলিং যাব, সেখানে গিয়ে না হয় হোটেলের মধ্যে বসেই করিস। আজকে যখন এত সুন্দর একটা সুযোগ এসছে আর বারণ করার কেউ সেরকমভাবে নেই, তা চল না আমরা একটুখানি গিয়ে বসি না, একসাথেই তো থাকবো সবাই। তাও কিছুতেই কেউ রাজি হচ্ছে না। আলটিমেটলি রাজ আর অরিজিৎ ডিসাইড করলো যে ওরা নিজেরাই, ওরা শুধু দুজনেই ওই কবরখানার মধ্যে যাবে, ওখানে বসে 1 কি 2 ঘন্টা কাটাবে, ওখানে বসে ড্রিঙ্ক করবে, মাংস খাবে, নিয়ে তারপর আবার হোটেলের মধ্যে ব্যাক করে আসবে, মানে গেস্ট হাউসে আবার ফিরে আসবে। অনেক বারণ করা হলো, অনেকভাবে বোঝানো হলো, ভয়ে দেখানো হলো। সুশীল নিজেও বারণ করলো, সুশীলকে ওরা আবার টাকার লোভ দেখালো উল্টে, নিয়ে কারোর কোনো কথা না শুনে ওরা বেরিয়ে গেল। যাওয়ার আগে কি নিয়ে গেল শুনুন সঙ্গে। একটা কোল্ড ড্রিঙ্কসের বোতলে অ্যালকোহল পাঞ্চ করলো আর কন্টেনার ভর্তি করে খাসির মাংস নিয়ে গেল ওখানে বসে খাবে বলে। এবার ওরা বেরিয়ে যাওয়ার পর প্রত্যেকের তো মানে একদম মাথায় হাত পড়ে গেছে। 1 ঘন্টা পেরিয়ে প্রায় 1.5 ঘন্টা হতে চললো। সবাই ভাবলো যে এবার একবার গিয়ে ওদের খোঁজ নেওয়ার দরকার, কিন্তু যেতেও কারোর সাহস হচ্ছে না, কারণ ওই কবরখানা নিয়ে যা যা শুনেছে ওরা, অন্যান্যদের মুখে। এবার যখন বেশ দেরি হয়ে গেছে, রাজ আর অরিজিৎ কিছুতেই ফিরছে না, তখন ওরা নিজেদের মধ্যে বলাবলি করা শুরু করলো যে না, এইবার আমাদেরকে যেতেই হবে। এবারে কে যাবে, সবার মধ্যে তো আর সেই সমান সাহস নেই। তা ঠিক করা হলো যে অঞ্জন আর শুভজিৎ ওই কেয়ারটেকার সুশীলকে নিয়ে ওখানে যাবে, পরিতোষ, রাতুল ওরা গেস্ট হাউসে থাকবে, কারণ বৈশাখীকে তো নিয়ে যাওয়ার প্রশ্নই আসে না, তা বৈশাখীকে গার্ড দেওয়ার জন্য 2জন ছেলের থাকার দরকার। তো এবার অঞ্জন যেহেতু বৈশাখীর বয়ফ্রেন্ড, বৈশাখী বারবার করে অঞ্জনকে বারণ করছিল, তাও অঞ্জন শুনলো না, কারণ ও একটু ডাকাবুকো টাইপের, আর শুভজিৎও তাই, মানে যিনি আমাকে ঘটনাটা পাঠিয়েছেন। তাই এরা 3জন, শুভজিৎ, অঞ্জন আর তার সাথে ওই সুশীল, ওরা চললো ইয়ের দিকে, ওই পাইনবনটার দিকে, মানে ওই কবরের দিকটায়, যে কোথায় ওরা রয়েছে সেটা দেখবার জন্য। এইবার সুশীলের হাতে একটা জোরালো টর্চ ছিল, আর অঞ্জন আর শুভজিৎ ওরা মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে হাঁটছিল। যখন ওরা ওই কবরখানাটার দিকে পৌঁছালো, তখন ওরা একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেল। কি দেখলো? ওরা দেখলো যে রাজ একটা কবরের ওপর বসে রয়েছে। খুব ভালোভাবে শুনুন, মানে কি ভয়ঙ্কর দৃশ্যটা। একটা কবরের ওপর বসে রয়েছে, হাঁটু মুড়ে বাবু হয়ে বসে রয়েছে, মাথাটা এরকম নিচুর দিক করা, আর কনস্ট্যান্ট এরকমভাবে সামনে পিছনে শরীরটাকে দোলাচ্ছে। ওর ঠিক সামনে মাটির ওপর পড়ে রয়েছে ওই কোল্ড ড্রিঙ্কসের বোতলটা, যাতে অল্প একটুখানি অ্যালকোহল পাঞ্চ করা ছিল, আর খাসির মাংস ভর্তি যে কন্টেনারটা, সেটা উল্টে পড়ে রয়েছে, এবং তার চারপাশে মাংসের টুকরোগুলো ছড়িয়ে রয়েছে, কিন্তু প্রত্যেকটা টুকরো আত খাওয়া অবস্থায় পড়ে রয়েছে। এবার এই দৃশ্য দেখে তো ওরা রীতিমতো চমকে উঠল, ছুটে গেল রাজের কাছে। রাজের কাঁধ ধরে ওরা ঝাঁকাতে শুরু করলো, কিন্তু রাজ চোখ খুলল না। বেশ ভালোভাবেই বোঝা গেল যে ও সেন্সলেস হয়ে রয়েছে, মানে ও ডাকে সাড়া দিচ্ছে না। এবারে কি করবে? চোখে মুখে জলের ছিটে দিতে হবে, কিন্তু জল পাবে কোথায়? ওখানে তো জল নেই। তো তখন ওরা কি করলো, ওই কোল্ড ড্রিঙ্কসের বোতলটা খুলে ওই কোল্ড ড্রিঙ্কসই খানিকটা, ওই মদ মেশানো কোল্ড ড্রিঙ্কস, সেটাই খানিকটা ওর মুখে ছিটিয়ে টিটিয়ে দিল। তাতেও আলটিমেটলি চোখটা খুললো। চোখটা খুলে ওদের দিকে বেশ অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে রাজ।
তা এই শুভজিৎ আর অঞ্জন এরা তো একদম উন্মাদের মতো চিৎকার করে উঠে যে অরিজিৎ কোথায় বল, অরিজিৎকে দেখা যাচ্ছে না কেন, ও কোথায় গেল? তা তখন রাজ অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে বলছে যে সে কি রে, একটু আগেই তো তোরা এলি, তোদের সঙ্গেই তো অরিজিৎ চলে গেল ওখানে। বলছে যে আমরা এলাম মানে? আমরা তো হোটেল থেকে বেরোইনি, গেস্ট হাউস থেকে বেরোইনি, তোদের দেরি হচ্ছে দেখেই এতক্ষণে বেরোলাম, বাকিটা তো সব গেস্ট হাউসেই রয়েছে, আমরা এবার এলাম মানেটা কি, কি হয়েছে আমাদেরকে একটু খুলে বল। তা তখন রাজ বলছে যে আমরা এসে এখানে বসে তো ড্রিঙ্ক করছিলাম, বেশ কিছুটা সময় পার হওয়ার পর অরিজিতের হঠাৎ করে টয়লেট পায়, তা ও উল্টো দিকের একটা ঝোপের আড়ালে টয়লেট করতে যায়। আমিও স্পষ্ট দেখতে পেয়েছি, ও দেখতে পেয়েছে যে তোরা দুজন, মানে তুই শুভজিৎ আর অঞ্জন, তোরা দুজনেই এখানে এলি, এসে হাসতে হাসতে অঞ্জনকে এই রাজীবকে নিয়ে কোথায় একটা চলে গেলি জঙ্গলের মধ্যে। তা আমি ভাবলাম যে তোদের সঙ্গে এসছে, তোদের সঙ্গে গেছে, হয়তো তোরা গেস্ট হাউস থেকে এসছিস দেখার জন্য, তাই আর আমি আর কিছু করিনি। এবার আমি এখানে বসে রয়েছি, ও ফিরছে না, আমি বুঝতেও পারছি না কি হচ্ছে। হঠাৎ করে একটু গরম টাইপের একটা হাওয়া আমার মুখে এসে আছড়ে পড়ে, মানে এটা রাজ বলছে, আমার মুখে এসে আছড়ে পড়ে। ওইটা যে হলো তারপরেই কিন্তু কমপ্লিট ব্ল্যাকআউট, আর কি হয়েছে না হয়েছে আমার কিচ্ছু মনে নেই। এবার ওরা তো বুঝলো যে মানে ব্যাপারটা খুবই ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে গেছে। তা কোথায় গেল অরিজিৎকে, অরিজিতের খোঁজ করতে হবে। ওরা তখন ওই সুশীলকে বলল যে তুমি ওই রাজের এখানটায় একটুখানি বসো। এবার লাস্ট অরিজিৎ যেই দিকটাতে গেছিল সেইখানে ওরা সেই জঙ্গলের মধ্যে ঢুকে অরিজিতের নাম ধরে কনস্ট্যান্ট ডাকতে থাকলো, এদিক ওদিক তাকাতে থাকলো, কোনো মতেই কিছু ওর সাড়া শব্দ পেল না। শুভজিৎ যখন আমাকে ঘটনাটা ন্যারেট করে তিনি বলছিলেন আমাকে যে জানো তো দেবদীপদা, আমার সেই মুহূর্তের জন্য মনে হচ্ছিল যে এই যে এন্টায়ার পাইন বন এটা সকালবেলায় এত সুন্দর, কিন্তু রাত্রির বেলায় এটা যেন একটা অন্য জগতে পরিণত হয়েছে। মানে ওই জায়গাটাতে কত যে স্পিরিটের এক্সিস্টেন্স ফিল করা যায়, মানে তুমি ওখানে না গেলে কিন্তু বিশ্বাস করতে পারবে না। আমরা যতই অরিজিতের নাম ধরে ডাকছি ওর, হ্যাঁ চিৎকার করে ওর নামটা ধরে ডাকছি, তখন বারবার আমাদের মনে হচ্ছে যখনই একবার দুবার করে ওর নামটা ধরে ডাকা হচ্ছে তখনই ওই জঙ্গলের মধ্যে থেকে কেউ বা কারা একাধিক কণ্ঠস্বর, কেউ হেসে উঠছে, কেউ ওদেরকে বিদ্রূপ করছে, এবং কাউকে দেখা না গেলেও ওদের বারবার এটাই মনে হচ্ছিল যে ওদের আশেপাশে কিন্তু অনেকেই ঘোরাফেরা করছে এবং ওদের ওপর নজর রাখছে, তীক্ষ্ণ নজর রাখছে। এইভাবে তো খোঁজাখুঁজি কিছুক্ষণ চললো। শুভজিৎ বলছিল যে আমার ওই মোমেন্টের জন্য আমার বারবার একটাই কথা মনে হচ্ছিল যে আর হয়তো অক্ষত দেহে আমরা কেউই আমাদের বাড়িতে ফিরতে পারবো না, এই রাতটাই হয়তো আমাদের শেষ রাত। বলছে যে একদম মৃত্যুকে আমরা সাক্ষাৎ, মানে সামনে থেকে দেখা যাকে বলে, আমাদের ওই রকমই অবস্থা হয়ে গেছিল। এই করতে করতে বেশ অনেকটা জঙ্গলের অনেকটা গভীরে ঢুকে আলটিমেটলি দেখা গেল যে একটা গাছের নিচে ওই অরিজিৎ একেবারে চিৎপাত হয়ে পড়ে রয়েছে। ওর জ্ঞান কিছুতেই ফেরানো গেল না। এবার ওকে কি করে নিয়ে আসা হবে ওই অবধি, মানে জঙ্গলের বাইরে ওকে কি করে আনা হবে। এবার ওরা কোনো মতে ধরাধরি করে দুই বন্ধুতে মিলে, মানে ওই শুভজিৎ আর অঞ্জন, এরা দুজনে মিলে ওকে কোনোভাবে জঙ্গলের থেকে বার করে আনলো। এবার ফাইনালি ঠিক করা হলো যে এই যে শুভজিৎ বলে যে ছেলেটা, এই একটুখানি মানে কি বলবো, এর মানে বডি বিল্ডিং করে রীতিমতো, হ্যাঁ অনেক বেশি হাইট, একটা ডাকাবুকো চেহারা। তা ও ওই অরিজিৎকে কাঁধে করে নিয়ে যাবে, আর এদিকে রাজেরও একটুখানি উঠতে অসুবিধা হচ্ছিল, তা ওকে নিয়ে ওকে ধরাধরি করে গেস্ট হাউসের দিকে নিয়ে যাবে হচ্ছে ওই অঞ্জন আর সুশীল। তো এইবার ওরা তো গেস্ট হাউসের দিকে রওনা দিয়েছে। এবার দেখুন, যতই ডাকাবুকো শরীর হোক না কেন, যতই জিম করা পেটানো স্বাস্থ্য হোক না কেন, একটা শরীরকে কাঁধে চাপিয়ে পাহাড়ের মতো একটা খাড়াই রাস্তা, হ্যাঁ ওই রাস্তা দিয়ে ওঠা, এটা কিন্তু চট করে উইদাউট এনি প্রায়র ট্রেনিং এটা কিন্তু কারোর পক্ষে করা সম্ভব না। এই সমস্ত ট্রেনিং আর্মিতে দেওয়া হয় আপনারা জানেন, বা পুলিশে এরকম সমস্ত ট্রেনিং হয়তো থাকে, কিন্তু চট করে একটা সাধারণ মানুষ সে যতই জিম করুক না কেন, যতই তার ফিট বডি হোক না কেন, একটা কমপ্লিটলি একটা ওয়েল বিল্ড বডি তাকে কাঁধের ওপর চাপিয়ে পাহাড় দিয়ে চড়া কিন্তু খুবই দুঃসাধ্য ব্যাপার। কিন্তু তাও ওইটা শুভজিৎকে করতেই হয়েছিল দায়ে পড়ে, তার কারণ তখন পরিস্থিতিটাই ওরকম ছিল।
তা যাই হোক, তা ওরা পাহাড় দিয়ে উঠছিল, ওই পাহাড়ি রাস্তা দিয়ে গেস্ট হাউসের দিকে যাচ্ছিল। এবার মানে যেই জায়গাটাতে কবরখানাটা, ওটা গেস্ট হাউস থেকে হেঁটে কিন্তু মোটামুটি 10 মিনিট। এবার পাহাড়ির রাস্তায় 10 মিনিট ধরে ওঠা, এটা কিন্তু নট আ ম্যাটার অফ জোক, এটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তো এবার কোনো মতে ওরা যাচ্ছে। এইবার যেতে যেতে আবার একটা ভয়ঙ্কর ঘটনা, মানে যেটাকে বলা যেতে পারে যে এই স্পিরিট ওয়ার্ল্ডের স্পিরিটরা একদম মরণ কামড় বসিয়েছিল ওদের ওপর। সেটা হচ্ছে, কিছুটা যাওয়ার পর এবার মানে শুভজিৎ তো অরিজিৎকে কাঁধে কাঁধে নিয়ে ছুটছে, আর সামনে রয়েছে হচ্ছে অঞ্জন আর সুশীল। ওরা ধরাধরি করে নিয়ে যাচ্ছে ইয়েকে, রাজকে। রাজেরও একটু হাঁটতে প্রবলেম হচ্ছিল। এইবারে যেতে যেতে হঠাৎ শুভজিৎ দেখতে পেল যে অঞ্জন দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে ওর ডান দিকে এইভাবে তাকিয়ে রয়েছে অবাক দৃষ্টিতে। কি হলো, কি দেখছে ও এইভাবে? এবার যেই শুভজিৎ ওকে লক্ষ্য করে একটুখানি ঘাটটাকে ডান দিকে ঘুরিয়েছে, দেখছে যে একটা বড় গাছের আড়ালে, হ্যাঁ মানে ওই গাছের যে কাণ্ডটা, তার আড়াল থেকে বৈশাখীকে দেখা যাচ্ছে। বৈশাখী অদ্ভুত একটা মানে মন ভার করার মতো একটা মুখ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে অঞ্জনের দিকে তাকিয়ে রয়েছে, এবং স্পষ্ট ওকে বলতে শোনা যাচ্ছে, আমাকে একা গেস্ট হাউসে রেখে তুই এভাবে চলে এলি, তোর কি একটুখানি মনটা খারাপ করলো না? এইবার এই কথাগুলো শুনে অঞ্জন কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে গেল। নিয়েও আস্তে আস্তে, মানে এটা শুভজিৎ দেখতে পাচ্ছে, শুভজিৎও একটা ঘোরের মধ্যে চলে গেছে। শুভজিৎ দেখতে পাচ্ছে যে ও আস্তে আস্তে বৈশাখীর দিকে যাচ্ছে, আর বৈশাখী ধীরে ধীরে চলে যাচ্ছে জঙ্গলের মধ্যে। এইবার এইটা দেখে সঙ্গে সঙ্গে সুশীল কি করেছে, রাজকে, মানে ওই কেয়ারটেকার সুশীল, রাজকে রাস্তার ধারে প্রায় ফেলে রেখে ও ছুটে গিয়ে একদম ধরেছে হচ্ছে ওই অঞ্জনের হাতটা ধরে, বলছে যে আপনি এটা কী করছেন, আপনি ওকে কেন ফলো করছেন? ওকে ফলো করবেন না, ও কিন্তু কোনো মানুষ নয়। ও আপনার গার্লফ্রেন্ডের রূপ ধরে এসছে আপনাকে ফাঁদে ফেলবার জন্য। এই কবরখানায় এই সবই হয়। আপনি দয়া করে ওর পিছু নেবেন না। বিশ্বাস করবেন না আপনারা, এই শুভজিৎ যখন আমাকে ঘটনাটা ন্যারেট করে, তখন আমাকে একটা কথা বলেছিল যে দেবদীপদা, আজও কিন্তু মাঝে মধ্যে ওই ঘটনাটার কথা যখন আমি মনে করি, ওই সুশীলের বলা ওই কটা কথা কিন্তু এখনও আমার কানের মধ্যে বাজে, যে ওকে ফলো করবেন না বা ওর পিছু পিছু যাবেন না, ও কোনো মানুষ নয়। এই কথাটা এখনও আমার কানে বাজে। এটা সুশীলাম এই শুভজিৎ আমাকে কিন্তু বলে যখন ঘটনাটা আমাকে পাঠায়। তা এইটা যখন বলেছে, তখন কিন্তু অঞ্জনেরও একটা সম্বিত ফিরেছে। ও তখন আবার ওই রাজকে তুলে নিয়ে ওরা সোজা হাঁটতে শুরু করেছে। এবার পিছন দিক থেকে কিন্তু কনস্ট্যান্ট, মানে কীরকম ভয়ঙ্কর ব্যাপার ভাবুন, কনস্ট্যান্ট বৈশাখীর আওয়াজ পাওয়া যাচ্ছে। ও ক্রমাগত অঞ্জনকে কিন্তু ইয়ে করে যাচ্ছে, মানে ইমোশনাল ব্ল্যাকমেল করছে। তুই আমাকে এইভাবে বিপদের মধ্যে রেখে কেন চলে যাচ্ছিস? তোর এর জন্য কোনো দিন কোনো ভালো কিছু হবে না, তোর সঙ্গে আজকে এই মুহূর্তেই আমার সম্পর্ক শেষ, আমি এখনই ফিরে যাব শিলিগুড়িতে। এরকম নানান রকমের কথা ওই বৈশাখী কিন্তু বলে যাচ্ছে। ওর গলার আওয়াজ শোনা যাচ্ছে। অঞ্জন দু একবার পেছন ঘুরে তাকানোর চেষ্টা করেছে, শুভজিৎই করেছে, কিন্তু বারবার করে ওই সুশীল বলছে যে আপনারা দয়া করে পেছনে ঘুরে তাকাবেন না, যা কিছু ঘটেই যাক আপনারা কিন্তু পিছন ফিরে তাকাবেন না। বলে এই করতে করতে আলটিমেটলি আলোটা দেখা গেছে, অর্থাৎ গেস্ট হাউসের কাছাকাছি ওরা চলে এসছে। ওইখানে পৌঁছে ওরা দেখতে পাচ্ছে যে গেটের মুখে কিন্তু রাতুল, পরিতোষ আর বৈশাখী দাঁড়িয়ে রয়েছে। এবার যেই ওই দৃশ্যটা দেখতে পেল, এর আগে পর্যন্ত কিন্তু পিছন থেকে বৈশাখীর আওয়াজটা ওরা পেয়েছিল, কিন্তু ওই গেট অবধি আসার পর ওদেরকে যেই দেখতে পেয়ে যায়, তখন কিন্তু আস্তে আস্তে আওয়াজটা ফিকে হয়ে আসে। ওরা তখন একবার সাহস করে একটুখানি পেছন ঘুরে তাকায়, দেখে কিচ্ছু নেই, মানে পুরো জঙ্গলের ওই নিশ্ছিদ্র অন্ধকার ওদের যেন গিলে খেতে আসছে, অন্ধকার ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। এইবার ওরা হুড়মুড় করে একদম ঢুকে গেল গেস্ট হাউসের ভেতর। গেস্ট হাউসের ভেতরে ঢুকলে কিন্তু আর কোনো বিপদ নেই, কারণ আপনারা জানেন আমি শুরুতেই বলেছিলাম যে গেটের ঠিক পাশেই একটা ছোট্ট হনুমানজির মন্দির রয়েছে। তাই জন্য ওই গেস্ট হাউসের ভেতরটাতে কিন্তু কোনো দিন কোনো
কিছু ঘটে না, কিন্তু তার চারপাশে ঘটে। তা এইবার এদেরকে তো রেস্কিউ করে আনা হলো। রাজ তখন অনেকটাই স্বাভাবিক, কিন্তু ঘোরের মধ্যে থেকে বেরোতে পারছে না, ওই আতঙ্কটা ওর মধ্যে প্রচণ্ড রকম কাজ করছে। অরিজিতের তখনও জ্ঞান ফেরেনি, ওর চোখে মুখে জলের ছিটে দেওয়া হলো। অনেকক্ষণ পর ওর জ্ঞান ফিরল, কিন্তু জ্বর, মারাত্মক জ্বর, জ্বরে গা পুড়ে যাচ্ছে রীতিমতো। সেই জ্বর সেই রাতে আর কিছুতেই নামানো গেল না। ওদের কাছে অনেক ওষুধপত্র ছিল জ্বরের, কিন্তু সেই ওষুধ দিয়েও কিছু করা গেল না। এইবার পরের দিন সকালবেলায় ওরা ডিসাইড করলো যে আর এই অবস্থায় দার্জিলিং যে কাজ নেই। এই অরিজিতের যা অবস্থা, ওর ওর মানে জ্বর তো কিছুতেই নামছে না, এরপর একটা বিপদ আপদ হয়ে যাবে। তা শিলিগুড়িতে নিয়ে গিয়ে ওকে ইমিডিয়েট কোনো একজন ডাক্তারকে দেখাতে হবে। সে যদি কোনো ওষুধপত্র দেয় তাতে যদি কমে, তা না হলে কপালে কিন্তু দুঃখ আছে। তো ওরা পরের দিনই মানে সকালবেলায় চলে এলো শিলিগুড়িতে, এসে ওই আশিসের বাড়িতেই উঠলো, ডাক্তার দেখানো হলো। সৌভাগ্যবশত অরিজিতের জ্বরটা আর বেশি দিন ছিল না, এক রাতের মধ্যেই কেটে যায়। তবে আশিসের যিনি বাবা, তিনি কিন্তু রাজ এবং এই অরিজিৎ দুজনকে নিয়েই সামনে মানে কাছাকাছির মধ্যে একটা কোনো একটা কালী মন্দির আছে, সেই কালী মন্দিরে যায় তাকে মানে তাদেরকে একটু ঝাড়ানোর জন্য। নিয়ে তারপর পরিতোষের এই আশিসের বিয়ে ওরা অ্যাটেন্ড করে, বেশ নির্বিঘ্নেই বিয়েটা মিটে গেছিলো। কিন্তু এই ঘটনার যে রেশটা, এই রেশটা কিন্তু ওদের মধ্যে অনেকটা মানে অনেক দিন ধরে ছিল। এবারে দেখুন কয়েকটা ব্যাপার আমি আপনাদেরকে বলি। ওরা একবার কিন্তু জিজ্ঞাসা করেছিল ওই সুশীলকে যে দেখো ভাই, তুমি যা জানো বলো, এর আশেপাশে কি আছে বা এই হোটেলটাতেই বা কী আছে। তা তখন সুশীল একটু বিরক্ত হয়ে গিয়েই বলে যে দেখুন, আমার কথা শুনে আপনারা যদি হোটেল থেকে না বেরোতেন ওই রাতের বেলায়, তাহলে কিন্তু হ্যাঁ, আপনারা হোটেলের আশেপাশে যেগুলো দেখতে পেয়েছেন বা শুনতে পেয়েছেন সেগুলো ঠিকই শুনেছেন, সেগুলোর মধ্যে ভুল কিছু নেই। কিন্তু হোটেলের মধ্যে থাকলে পরে আপনাদের ওপর কিন্তু এই প্রভাবগুলো পড়তো না। আপনারা আমাদের কথা না শুনে হোটেলের বাইরে গেছেন এবং যা ঘটবার তা কিন্তু ঘটেছে। অ্যাকচুয়ালি এই যে হোটেলটা, এই হোটেলটা কিন্তু একটা সময় সিআরপিএফের একটা ক্যাম্প ছিল। এটা সুশীল বলছে যে ব্যাক স্টোরিটা কী হোটেলটার। এটা একটা সিআরপিএফের ক্যাম্প ছিল। আপনারা সুভাষ ঘিসিংয়ের নাম শুনেছেন, তার যে একটা আন্দোলন, গোর্খা মুভমেন্ট আপনারা জানেন। তাই সুভাষ ঘিসিংয়ের আমলে এই সিআরপিএফরা অনেক আন্দোলনকারীদেরকে পাকড়াও করে ধরে অ্যারেস্ট করে এই ক্যাম্পে নিয়ে আসতো, যেখানে এখন এই গেস্ট হাউসটা রয়েছে। এই ক্যাম্পে নিয়ে আসতো, এখানে তাদের ওপর অকথ্য অত্যাচার হতো এবং অনেকে নাকি এনকাউন্টারে আশেপাশের জঙ্গলে অনেক গোর্খারা কিন্তু মারাও যায়, এবং যারা মারা যায় তাদের মধ্যে বেশ কয়েকজনের কবর কিন্তু ওই জায়গাগুলোতে রয়েছে, ওই পাইন বনের মধ্যে যে কবরগুলো কথা আপনাদেরকে বললাম। এখানে আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে কবরগুলোর কথা যখনই আমি আপনাদেরকে বলছি, স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আপনাদের মাথায় হয়তো ঘুরপাক খাচ্ছে। সেটা হচ্ছে যে এই কবরগুলো কাদের, খ্রিস্টানদের নাকি মুসলমানদের? ব্যাপারটা হলো, এই কবরটা খ্রিস্টানদেরও নয়, এই কবরগুলো মুসলমানদেরও নয়। আমার যেটা মনে হয়, দেখুন আমি এই জায়গাটায় যাইনি কখনো, কিন্তু আমি যে ইমেজগুলো সার্চ করে দেখলাম যে ওই পাইন বনের মধ্যে যে কবরের স্ট্রাকচারগুলো দেখে আমার মনে হলো যে ওইটা হচ্ছে কিরাটিদের কবর। কিরাট বলে কিন্তু একটা আলাদা ফোক রিলিজিয়ান বা একটা কী বলবো, ইন্ডিজিনিয়াস একটা রিলিজিয়ান কিন্তু নেপালের দিকে দেখা যায়, এবং সেটা শুধুমাত্র নেপালেই আবদ্ধ নেই। নেপাল, সিকিম এবং আমাদের এই নর্থ বেঙ্গলের দিকে বহু মানুষ কিন্তু এই রিলিজিয়ানটাকে ফলো করে। বহু মানুষ বললে ভুল হবে, হাতে গোনা কয়েকজন আর কি। তা এই ধর্মকে যারা ফলো করেন, এই ধর্ম যারা অবলম্বন করেন, তাদের কিন্তু মৃত্যুর পর কবর দেওয়ারই বিধান দেওয়া আছে। তা আমার মনে হয় এই কবরখানা খ্রিস্টানদেরও নয়, এই কবরখানা মুসলমানদেরও নয়, এটা কিরাটিদের কবর, যেটা আমার মনে হয়েছে ছবিটা দেখে। কারণ খ্রিস্টানদের কবরের ওপর আপনারা ক্রস দেখতে পাবেন, এখানে আমরা কোনো ক্রস দেখতে পাইনি, এবং আমার দেখে মনে হলো এটা মুসলমানদেরও কবর নয়। আর এই অরিজিৎ যখন পরবর্তীকালে সুস্থ হয়, মানে যখন ওর জ্বরটা কেটে যায়, ও যখন একটু স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, তখন ওকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুই যখন ওই টয়লেটটা করতে গেছিলি তোর অভিজ্ঞতাটা কী হয়েছিল। তা ও যেটা বলে সেটাও কিন্তু বেশ ভয়ঙ্কর। ও স্পষ্ট দেখে যে অঞ্জন আর শুভজিৎ ওখানে আসে, ও ভাবে যে ওরা গেস্ট হাউস থেকে বেরিয়ে ওদের খোঁজ খবর নিতে এসছে, ওদের সঙ্গে
ও ওই জঙ্গলের মধ্যে চলে যায় ওদেরকে ফলো করতে করতে, অনুসরণ করতে করতে। কিছুটা দূর যাওয়ার পর আর কিন্তু ওদেরকে দেখা যায় না। এবার ও চারদিকে এরকম ওদের নাম ধরে ডাকছে যে ওরা কোথায় গেল, অরিজিৎ, হ্যাঁ, শুভজিৎ আর অঞ্জনের নাম ধরে ডাকছে, ওদেরকে তো দেখতে পাই না। উল্টে একটা ছায়ামূর্তি ওর সামনে আসে, যার মুখটা হচ্ছে ভয়ঙ্কর রকমের বীভৎস মুখ। মানে মোবাইলের ফ্ল্যাশ লাইটে ও দেখে মুখটা, যে এরকম একটা লম্বাটে মতো চেহারার একজন লোক দাঁড়িয়ে রয়েছে ওর সামনে। তার মুখের ডান দিকটা পুরো কাটা, ঠিক আছে, মানে মনে হচ্ছে যেন চপার বা ধারালো কিছু দিয়ে আঘাত করে ওর পুরো মুখের থেকে ডান দিকের অংশটা কেউ যেন খুবলে তুলে নিয়েছে। এতটাই বীভৎস, এবং এই দৃশ্য কোনো সাধারণ মানুষের পক্ষে মেনে নেওয়া, সহ্য করা, গ্রহণ করা একেবারেই সম্ভব নয়। এই অরিজিতের ক্ষেত্রেও এটার কোনো ব্যতিক্রম হয়নি। যেই ছেলেটা ওই গ্রুপের মধ্যে সব থেকে ক্যাজুয়াল, সব থেকে মজার ছলে, ইয়ার্কির ছলে এই সমস্ত জিনিসগুলোকে নিত, তার সাথেই কিন্তু এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। তাই কোনো কিছুকে হালকাভাবে নেওয়া, কোনো কিছুকে ব্যঙ্গ বিদ্রুপ করে উড়িয়ে দেওয়া, এইগুলো কিন্তু ঠিক নয়। এগুলো কার যে কখন কোন দিক থেকে বিপদ ঘনিয়ে আসবে এটা কিন্তু কেউ বলতে পারে না। তাহলে এই ছিল হচ্ছে আজকে আমার ঘটনা। 50তম এপিসোডে আশা করি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে শিহরিত করতে পেরেছি। আপনারা কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন, আপনাদের মন্তব্যে লিখে জানাবেন। কেউ যদি এখানে এসে ঘটনা বলতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ড করে ঘটনাটাকে পাঠাতে পারেন, ঘটনাটাকে লিখে পাঠাতে পারেন। তারপর আমি আপনাদেরকে প্রসিডিওরগুলো বলে দেব, কিভাবে আপনারা এখানে আসবেন, কোথায় আসবেন, কবে আসবেন, সব আমি ডিটেলসে বলে দেব। এই ভিডিওটাকে শেষ করবার আগে আমি আবারও আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমার যে নতুন চ্যানেলটা সনাতন কথা, যেখানে অলরেডি একটা ভিডিও আমি আপলোড করেছি, দয়া করে ওই চ্যানেলটাকে দেখবেন। যেই ভালোবাসা, যেই সাপোর্ট, যেই অনুপ্রেরণা আপনারা আমাকে এই ভূততন্ত্রের ক্ষেত্রে দিয়েছেন, সেই একই অনুপ্রেরণা কিন্তু আমি আপনাদের থেকে সনাতন কথার ক্ষেত্রেও এক্সপেক্ট করছি। কারণ আপনারা যারা সনাতনী, যারা এই মুহূর্তে আমার চ্যানেলটা দেখছেন, আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের কিন্তু আমার মনে হয় আমারও একটা কর্তব্য আপনাদেরকে জানানো যে আমাদের সনাতন ধর্মে কি কি আছে, এবং আপনাদেরও কিন্তু একটা ডিউটি শোনা যে আমি কি বলতে চাইছি। তাই এই রিকোয়েস্টটা আপনাদেরকে করলাম। আশা করি আপনারা এই ডাকে সাড়া দেবেন, আমার ওই চ্যানেলটিকেও আপনারা সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকটি ভিডিও দেখে লাইক করবেন। আবারও ভূততন্ত্রের কোনো নতুন এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।